হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডিলিটি। দেখো, এখানে আমরা আলোচনা করছি ডাব্লিউবিসিএস 2020-র জেনারেল নলেজ নিয়ে। জেনারেল নলেজের এটা পার্ট 4। আগে 3টে পার্টে এক্সপ্লেনেশন সহ আলোচনা করা হয়েছে, এটা পার্ট 4। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের পার্টে কি রয়েছে। দেখো, লোকপালের লোগোতে সতর্কতার চিহ্ন আছে। দেখো, তোমাদের মনে থাকলে তোমরা নিশ্চয়ই জানো যে লোকপাল নিয়ে প্রশ্ন কিন্তু আরও একটা এসছিল, যেটা তোমরা আগের পার্টে পেয়ে যাবে। সেখানে ছিল লোকপাল কথাটার মানে কি, আক্ষরিক অর্থ কি। আর এখানে দিয়েছে লোকপালের লোগো থেকে প্রশ্ন, যে লোকপালের লোগোতে যে সতর্কতা চিহ্নিত আছে সেটা কি, সেটা বলতে বলা হয়েছে। অপশন এ তিরঙ্গা, বি অশোক চক্র, সি হচ্ছে বিচারকের ব্রেঞ্চ, আর ডি 2 হাত। উত্তরটা দেওয়ার আগে তোমরা নিজেরাই লোগোটা একবার দেখে নাও। এই রয়েছে লোগোটা। লোগোটাতে দেখতে পাচ্ছ তোমরা, লোগোটাতে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কি রয়েছে। এই হচ্ছে লোগো। এর মিডিলে একটা অশোক চক্র রয়েছে, 3টে মানুষ বসানো রয়েছে, আর দুই দিকে দুটো হাত বাড়ানোর মতন কিন্তু রয়েছে, সেটা সবুজ আর গেরুয়া রঙে। এবার দেখো, এই যে লোকপাল, লোকপাল কথার মিনিং লোক অর্থাৎ পিপল, পাল অর্থাৎ কেয়ারটেকার, অর্থাৎ লোকপাল মানে হচ্ছে কেয়ারটেকার অফ পিপল, এটা তোমরা জানো। আর এখানে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে শেপ যেরকম রয়েছে, এখানে এখানে কিন্তু ফিগার থেকে এই ওম্বার্সম্যান বলতে বোঝাচ্ছে জাজেসদের বেঞ্চ। আর পিপল, এই যে 3টে পিপল আঁকা রয়েছে, 3টে মানুষ আঁকা রয়েছে, এটা কিন্তু জনগণকে প্রকাশ করছে। অশোক চক্র ভিজিল্যান্সকে বোঝাচ্ছে, অর্থাৎ নজর রাখা। আর ল, এটা হচ্ছে শেপ অফ এ বুক ইন অরেঞ্জ। দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের একটা বুক মতন শেপ করা, এটা দিয়ে বোঝানো হচ্ছে আইন বা ল। আর জুডিশিয়াল ট্রাইকালার, 3টে রং তোমরা পরপর দেখতে পাচ্ছ, গেরুয়া, সাদা, সবুজ, এই যে দুই পাশ দিয়ে। এগুলো কি রিপ্রেজেন্ট করছে? এগুলো রিপ্রেজেন্ট করছে একটা ইউনিক ব্যালেন্স আমাদের দেশে আইন শৃঙ্খলার জন্য। তাই লোগোটা ট্রাইকালার রিপ্রেজেন্ট দ্য ন্যাশনাল এসেন্স অফ লোকপাল। আর একটা জিনিস মনে রেখো, লোকপালের যে লোগো রয়েছে সেটা নেওয়া হয়েছে ঈশো বা উপনিষদ থেকে, যেটা ঈশো বা উপনিষদের প্রথম শ্লোকের কিছু পোর্শন, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সংস্কৃতে লেখা রয়েছে এখানে, দেখে নিও। এর মানে কি, এর বাংলা অর্থ হচ্ছে অন্যের ধনে লোভ করো না। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে মেইন যেটা ফোকাস করা হয়েছে লোগোতে, সেটা কি, সেটা হচ্ছে অশোক চক্র। সেটা কি, সেটা অশোক চক্র। তাহলে লোকপালের লোগোতে সতর্কতা চিহ্ন আছে, সেটা কি দিয়ে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে অশোক চক্র দিয়ে বোঝানো হচ্ছে। বাকি যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সিম্বল হিসাবে ইউজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কোনোটাই কিন্তু সিম্বলের মধ্যে নেই, তাই উত্তর হবে অশোক চক্র। দেখো, আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে এই ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে ডাব্লিউবি পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও কিন্তু ক্লাস করানো হচ্ছে। তার সাথে অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য যে সমস্ত ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের প্রয়োজন হতে পারে, সেই ধরনের ভিডিওস কিন্তু বানানো হচ্ছে। তাই একবার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো তোমাদের মতামত থাকলে। অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক ভ্যালুয়েবল। তাহলে চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, পরের প্রশ্নে দিয়েছে জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবের তফাৎ হলো। দেখো, জাতীয় উৎপাদন বলতে বোঝায় জিডিপি। জিডিপি বাজার দরে অর্থাৎ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। আরেকটা জিনিস কি বলেছে, জাতীয় উৎপাদন মূল্যের হিসাবের তফাৎ। মূল্যের হিসাবে জাতীয় উৎপাদন মূল্যের বলতে বোঝাচ্ছে ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এই দুটো জিনিসের তফাৎ বলতে বলেছে। দেখো, অপশন দিয়েছে প্রত্যক্ষ কর অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সেস, অপ্রত্যক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সেস, অপশন সি ট্রান্সফার পেমেন্ট, এটা তো ট্রান্সফার পেমেন্ট, ওকে। অপশন ডি ভর্তুকি ব্যয় অর্থাৎ সাবসিডিজ। এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এবং জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের তফাৎ? দেখো, একটা ডিরেক্ট রিলেশন তোমাদের মনে রাখলে সুবিধা হবে। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু হয়ে যায় জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ। এটা হয় একটা ডাইরেক্ট রিলেশন। এবার এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ, যদি ডিফারেন্স বের করা হয় জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এবং জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের মধ্যে, তাহলে আনসার হয়ে যাবে ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। তো সাবসিডিজ যদি নেগলিজিবল হয় তাহলে আনসার হয়ে যাবে ইনডাইরেক্ট ট্যাক্সেস।
তাহলে এখানে তোমাদের আনসার করতে হবে ইনডাইরেক্ট ট্যাক্সেস, অর্থাৎ অপশন বি অপ্রত্যক্ষ কর। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। দেখো বলা হয়েছে জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। অপশন দিয়েছে কার্বন ডাই অক্সাইড, বি মিথেন, সি ওজোন, ডি নাইট্রাস অক্সাইড। দেখো জীবাশ্ম দাহ করলে মেনলি যেটা বের হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড জীবাশ্ম দহন করলে কিন্তু নির্গত হয়। মিথেন, কার্বন ডাই অক্সাইড তোমরা জানো একটা গ্রিনহাউস গ্যাস, এখানে অ্যাকচুয়ালি যে কটা রয়েছে মিথেন, ওজোন, এগুলোও কিন্তু গ্রিনহাউস গ্যাস। ওজোন তোমরা জানো, ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে বায়ুমণ্ডলের ওপরে। ওজোনের একটা স্তর রয়েছে, বায়ু দূষণের ফলে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের ফলে কিন্তু ওজোন গ্যাসের স্তরে ছিদ্র তৈরি হচ্ছে, তাই সেটাকে ওজোন হোল বা ওজোন ছিদ্র বলা হয়। সেই কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে বেশি মাত্রায় প্রবেশ করে, তার ফলে কিন্তু জীবজন্তু, উদ্ভিদ, প্রাণী সকলেরই ক্ষতি হচ্ছে। নাইট্রাস অক্সাইড, এটা তোমরা জানো লাফিং গ্যাস। লাফিং গ্যাস অর্থাৎ হাসির উদ্রেক তৈরি করতে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়। ডেন্টাল ক্লিনিকগুলোতে ব্যথা কমাতে বা অন্যান্য কিছু ক্ষেত্রেও নাইট্রাস অক্সাইডের ইউজ কিন্তু হয়। আর তোমরা জানো মিথেন একটা মিথেন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড এগুলো সবই কি গ্রিনহাউস গ্যাস। এর পরের প্রশ্ন দেখো এলপিজি এর সংমিশ্রণে থাকে, এলপিজির সংমিশ্রণে কি কি থাকে সেটা তোমাদের বলতে হবে। অপশন এ দিয়েছে মিথেন এবং বিউটেন, অপশন বি প্রোপেন এবং বিউটেন, অপশন সি ইথেন এবং প্রোপেন, অপশন ডি ইথেন এবং বিউটেন। উত্তর হবে প্রোপেন এবং বিউটেন। আচ্ছা প্রোপেন এবং বিউটেন তো হবে, এবার জেনে নাও প্রোপেনের সিম্বল কি তোমরা যদি জানো C3H8, এটা হচ্ছে প্রোপেনের সিম্বল, আর বিউটেনের সিম্বল হচ্ছে C4H10। এই দুটো হলো প্রোপেন আর বিউটেন। আচ্ছা দেখো এলপিজি সম্পর্কে একটা জিনিস জানো হয়তো, যে এলপিজির পুরো নাম কি। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটি দুটি হাইড্রোকার্বন অর্থাৎ প্রোপেন আর বিউটেন নিয়ে তৈরি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা মনে রেখো, সেটা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার যেটা আমরা ঘরেও ইউজ করি রান্নার কাজে, সেই এলপিজি গ্যাস সিলিন্ডারে একটা দুর্গন্ধ বের হয়, দেখবে ওই সিলিন্ডার থেকে গ্যাসটা বেরোচ্ছে, লিক করলে আমরা বুঝতে পারি একটা দুর্গন্ধ বের হয়। সেই দুর্গন্ধটা কিসের? সেই দুর্গন্ধটা হচ্ছে ইথাইল মারক্যাপটনের। এলপিজি গ্যাস সিলিন্ডারে ইথাইল মারক্যাপটন মেশানো হয়, যাতে কিনা এটার দুর্গন্ধে বা এটার গন্ধে আমরা বুঝতে পারি যে গ্যাস লিক হচ্ছে কিনা বা গ্যাস বের হচ্ছে কিনা। তাই এটা কিন্তু প্রশ্ন হয় যে এলপিজি সিলিন্ডারে কি ইউজ করা হয় গন্ধ বুঝতে, দুর্গন্ধ বা লিক হচ্ছে কিনা সেটা বুঝতে। তো উত্তর হবে ইথাইল মারক্যাপটন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কাদের সেটাই বলতে হবে। অপশন এ লোকসভার সদস্যদের, বি রাজ্যসভার সদস্যদের, সি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে, ডি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে। সঠিক উত্তর হবে রাজ্যসভার সদস্যদের। আর্টিকেল 84 এর কনস্টিটিউশনের আর্টিকেল 80 ক্লজ 4A কিন্তু এর উল্লেখ রয়েছে। এর পরের প্রশ্নে চলে যাই তাহলে। দেখো পরের প্রশ্ন বলেছে IFFA এর গোল্ডেন জুবিলি শিরোপা 2019 যাকে প্রদান করা হয়েছে। গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড 2019-এ কাকে প্রদান করা হয়েছে সেটা অপশন দিয়ে দিয়েছে জয়া ভাদুরী, বি অমিতাভ বচ্চন, সি রজনীকান্ত আর হচ্ছে ডি জিতেন্দ্র। তো সঠিক উত্তর হবে রজনীকান্ত যাই বলো। এবার হচ্ছে এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2019 হবে, আই থিঙ্ক এটা ঠিক আছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2019 এর গোল্ডেন জুবলি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রজনীকান্তকে। নেক্সট প্রশ্ন দেখো আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে। ইবাদতখানা কে নির্মাণ করেছিলেন আকবর, বলেই দিয়েছে, এবার বলেছে কোন সালে। অপশন এ দিয়েছে 1575 খ্রিস্টাব্দে, বি 1568 খ্রিস্টাব্দে, সি 1571 খ্রিস্টাব্দে, ডি 1562 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাবে 1575 খ্রিস্টাব্দে। একটু ডিটেলসে জেনে নাও। দেখো আকবর তোমরা যেমনটা জানো হুমায়ুনের ছিলেন,
আকবর তিনি মাত্র 13 বছর বয়সে ভারতের শাসনভার গ্রহণ করেন। তখন তিনি বৈরাম খাঁর তত্ত্বাবধানে সাম্রাজ্য বিস্তার করতে থাকেন, কিন্তু 1560 সালে তিনি বৈরাম খাঁকে সরিয়ে নিজের সকল ক্ষমতা দখল করেন। আর 1575 খ্রিস্টাব্দে, যেটা এখানে কোয়েশ্চেন ছিল, 1575 সালে তিনি ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেছিলেন। এটার মেন পারপাস কী ছিল? এখানে আসলে বিভিন্ন ধর্মের লোকেরা আসতেন, তারা নিজেদের চিন্তাধারা শেয়ার করতেন, নিজেদের ধর্ম নিয়ে আলোচনা করতেন। আরেকটা জিনিস জেনে রাখো, আকবরের সভায় নবরত্ন ছিলেন। নবরত্ন বলতে 9 জন গুণী ব্যক্তি ছিলেন, যারা ইতিহাসে খ্যাত। এই 9 জন গুণীদের মধ্যে কে কে ছিলেন? ছিলেন রাজা টোডরমল, তানসেন, বীরবল, আবুল ফজল, কবি ফৈজি, আব্দুল রহিম খান, ফকির আজিউদ্দিন, সেনাপতি মান সিংহ, মোল্লা দো পেয়াজা। তানসেন, এখানে যে তানসেন রয়েছে, তিনি কিন্তু মেঘ মালহার সঙ্গীত সাধনা করতেন। নেক্সট প্রশ্ন দেখো, টিভি রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, টিভি রিমোট কন্ট্রোল কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেটা বলতে বলা হয়েছে। অপশন এ দিয়েছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, অপশন বি রেডিও ফ্রিকোয়েন্সি, অপশন সি ভিজিবল ফ্রিকোয়েন্সি, অপশন ডি অতিবেগুনি ফ্রিকোয়েন্সি। উত্তর হবে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। তোমরা দেখেছো রিমোটের ওপর দিকে একটা এলইডি বাল্ব থাকে, যা থেকে এই ইনফ্রারেড রেডিও তরঙ্গ বের হয়। রিমোটে সাধারণত একটা ট্রান্সমিটার হয়, আর টিভিতে বা অন্য যে ডিভাইসে রিমোটটা লাগানো, মানে রিমোটটা যে ডিভাইসের জন্য কাজ করছে সেটাতে একটা রিসিভার লাগানো থাকে। রিমোট থেকে আসা ইনফ্রারেডকে, সিগন্যালটাকে গ্রহণ করে সেটা কাজ করে। ইনফ্রারেড রশ্মি কিন্তু খালি চোখে দেখা যায় না। তারপরের প্রশ্ন দেখো, কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? দেখো, এই প্রশ্নটা আলোচনা করতে গিয়ে আমার একটা জিনিস মনে হচ্ছে যে তোমরা শুধু প্রশ্ন উত্তর না করে এই যে ডিটেলসে পড়ছো, আমরা যেখানে ডিটেলসে আলোচনা করছি প্রত্যেকটা কোশ্চেন প্রায়, তো এটাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। এই কোশ্চেনটা তোমরা এমনিতেও পারবে আগের দিনের ডিসকাশন যদি শুনে থাকো। বলা হয়েছে কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। অপশন দিয়েছে 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে, অপশন বি 2রা জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে, অপশন সি 31 অর্থাৎ 31শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দে, 8ই ডিসেম্বর 1930 খ্রিস্টাব্দে। আগের দিন এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম, লাহোর অধিবেশন নিয়ে একটা প্রশ্ন এসেছিল, মনে আছে হয়তো তোমাদের, সেখানে কিন্তু এটা আলোচনা করা হয়েছিল। মানে এক্সট্রা ইনফরমেশন যা পড়েছি আমরা সেখান থেকে উত্তর করা যায়। উত্তর হবে এ 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে। দেখো, 19শে এপ্রিল 1929 এপ্রিল জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন, যেটা কিনা জওহরলাল নেহরুর নেতৃত্ব হয়েছিল, সেখানে জাতীয় কংগ্রেস কি পূর্ণ স্বাধীনতা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছিল। আর সেখানেই এটাও মানে সংকল্প গ্রহণ করা হয়েছিল যে এখন থেকে প্রতি বছর 26শে জানুয়ারি দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। আর ঠিক সেই অনুযায়ী 26শে জানুয়ারি পালন করা হয় প্রথমবার 1930 সালে। ঠিক আছে, 1930-এর 26শে জানুয়ারি প্রথমবার স্বাধীনতা দিবস কিন্তু পালন করা হয়েছিল। তাই বলছি তোমরা আগের ভিডিওগুলো অবশ্য দেখে নেবে। তারপর প্রশ্ন দেখো, বলা হয়েছে কাকরাপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? অপশন দিয়ে দিয়েছে এ কোটা, বি কালপক্কম, সি সুরাট, ডি মুম্বাই। উত্তর হবে সি সুরাট। পরের প্রশ্ন দেখো, ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে কোন ক্ষেত্রে সেটা বলতে হবে। অপশন এ সংগঠিত ক্ষেত্রে, বি অসংগঠিত ক্ষেত্রে, সি সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে, ডি বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে। সংগঠিত অসংগঠিত দুই ক্ষেত্রেই ভারতে কিন্তু বেকারত্ব সমস্যা রয়েছে, যথেষ্ট রয়েছে। তাই এটার উত্তর হবে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে, অর্গানাইজড এবং আনঅর্গানাইজড উভয় ক্ষেত্রেই কিন্তু বেকারত্ব সমস্যা রয়েছে। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে বলতে হবে। অপশন এ দিয়েছে নাইট্রোজেন, বি হাইড্রোজেন, সি কার্বন ডাই অক্সাইড, ডি অক্সিজেন। উত্তর হবে নাইট্রোজেন। বৈদ্যুতিক বাল্বে সাধারণত নাইট্রোজেন গ্যাস অথবা আর্গন গ্যাস ভরা থাকে।
এর কারণটা কি সেটা জেনে নাও। দেখো, বৈদ্যুতিক বাল্বের ভেতরে কি থাকে? ফিলামেন্ট। ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। এবার কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হলে এটা উত্তপ্ত হয়ে কি হয়? আলো তৈরি হয়। উজ্জ্বল আলো বিকিরণ হতে শুরু করে। এবার ফিলামেন্ট থেকে যখন আলো বিকিরণ শুরু হয়, ধীরে ধীরে ফিলামেন্টটা উত্তপ্তও হয়। এবার যদি সেখানে অক্সিজেন পায়, তাহলে অক্সিজেনের সংস্পর্শে এসে এটা কি হবে? পুড়তে শুরু করবে। তাই জন্যে বাল্বের ভেতরে বায়ুটাকে নিষ্ক্রিয় করার জন্য, যাতে অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে এই ফিলামেন্ট, সেজন্য সেখানে হয় বায়ুশূন্য রাখতে হবে, না হয় অক্সিজেন গ্যাস যাতে না আসে এরকম কিছু ভরতে হবে। তাই নিষ্ক্রিয় গ্যাস ভরে দেওয়া হয়। নাইট্রোজেন এটাও উত্তপ্ত ফিলামেন্টের সঙ্গে বিক্রিয়া করে না, তাই নাইট্রোজেন গ্যাস কিন্তু বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হতে পারে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, বলা হয়েছে ইসরো সম্প্রতি ক্যাট্রোস্যাট 3কে উৎক্ষেপণ করেছে কোথা থেকে সেটা বলতে হবে। অপশন এ দিয়েছে শ্রীহরিকোটা থেকে, বি বালেশ্বর থেকে, সি আমেদাবাদ থেকে, ডি ট্রম্বে থেকে। উত্তর তো হবে এ, অর্থাৎ শ্রীহরিকোটা থেকে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটার ফরমেশন হয়েছিল কবে? এটা ফরমেশন হয়েছিল 1969 সালে। 1969 সালে এটা ফরমেশন হয়েছিল। আর ইসরোর যে লোগো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই ইসরোর লোগোটা অ্যাডাপ্ট করা হয়েছিল 2002 সালে। 2002 সালে। আরেকটা কোশ্চেন তোমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে রয়েছেন? ইসরোর চেয়ারম্যান রয়েছেন কে শিবন। আর ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালোরতে। কর্ণাটকের ব্যাঙ্গালোরে ইসরোর হেডকোয়ার্টার রয়েছে। তারপরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? অপশন এ লাল রক্তকণিকা, বি সাদা রক্তকণিকা, সি ভিটামিন B12 আর ডি ভিটামিন ই। সঠিক উত্তর হবে লাল রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেল। এটার প্রধান কাজই হচ্ছে অক্সিজেন অণুকে আবদ্ধ করে অক্সিজেন অণুকে সরবরাহ করা। সারা দেশে অক্সিজেন সরবরাহ করার কাজ করে থাকে লাল রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল। আর কিছু জিনিস দেখে নাও। দেখো, সাদা রক্তকণিকা এর যদি প্রধান কাজ বলা হয়, এর প্রধান কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা বা অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ আক্রমণ প্রতিরোধ করা। এটা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলের প্রধান কাজ। আরেকটা জিনিস মনে রেখো, সাদা রক্তকণিকা যদি কমে যায় শরীরে, তাহলে যে রোগ হয় সেটা হচ্ছে লিউকোপিনিয়া। সাদা রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা শরীরে কমে যাওয়া। আর যদি বেড়ে যায় তাহলে হয় লিউকিমিয়া বা যেটাকে তোমরা ব্লাড ক্যান্সারও বলতে পারো। আর ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ভিটামিন B12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া নামক রোগ হয়। ভিটামিন ই, যার রাসায়নিক নাম টোকোফেরল, এর অভাবে কি হয়? স্ত্রীলোকেদের বন্ধ্যাত্ব বা মাতৃদুগ্ধক্ষরণ হ্রাস, তারপর যকৃৎ কোষের ক্ষয় বা নেক্রোসিস ইত্যাদি সমস্যা কিন্তু হয়ে থাকে। তাহলে এখানে দেখো, তোমাদের অপশন চারটে অপশন থেকে কিন্তু তোমরা কিছু ভালো নলেজ রাখতে পারো। লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? অপশন দেওয়া রয়েছে 1929 সালে, 1930 সালে, 1931 সালে, নাকি 1932 সালে। দেখো, এটারও আনসার তোমরা আগের দিনের ডিসকাশন থেকেই করতে পারবে, কারণ তোমরা আইন অমান্য আন্দোলন নিয়ে পড়েছিলে। আর ওখানে বলা হয়েছিল যে আইন অমান্য আন্দোলনের সূচনাই হয়েছিল ডান্ডি যাত্রা দিয়ে, তাই না? ডান্ডি যাত্রা, যেটা 1930 সালে হয়েছিল। আর 1930 সালে ডান্ডি গ্রামের সমুদ্র উপকূলে পৌঁছে মহাত্মা গান্ধী লবণ আইন ভঙ্গ করেছিলেন। আর সেটাই লবণ সত্যাগ্রহ। এবার বলা হয়েছে যে লবণ সত্যাগ্রহ কোন সালে হয়েছে? তো অপশন বি 1930 সালে হয়েছে। 1930 সালের 12ই মার্চ গান্ধীজি 78 জন অনুগামীদের নিয়ে গুজরাটের ডান্ডি গ্রামের সমুদ্র উপকূলে যাত্রা করেন। তারপর সেখানে তিনি 5ই এপ্রিল পৌঁছান। তারপর 6ই এপ্রিল তিনি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ সত্যাগ্রহ শুরু করেন। আর লবণ সত্যাগ্রহের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। এটাও কিন্তু আগের দিন ডিসকাস করা হয়েছিল।
দেখতে পাচ্ছ রিপিট হচ্ছে কোয়েশ্চেন। ডিসকাশন ভালো করে শুনলে তোমরা কিন্তু কিছু কোয়েশ্চেন নিজেরা এক্সট্রা ইনফরমেশনগুলো থেকেই তোমরা অন্যান্য কোয়েশ্চেনের আনসার করতে পারবে। দেখো বলা হচ্ছে ভারতের জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান, পরিষেবা অর্থাৎ সার্ভিস সেক্টরের অবদান, 62%, 50%, 42% নাকি 23% সেটা বলতে হবে। তো সার্ভিস সেক্টরের অবদান ভারতের উৎপাদনে জিডিপিতে সবচেয়ে বেশি, 50 to 60 থাকে, তো এখানে আনসার দেওয়া হয়েছে 62%। প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অপশন দিয়ে দিয়েছে অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, অপশন বি অধ্যাপক অমর্ত্য কুমার সেন, অপশন সি অধ্যাপক VKR.V. রাও, আর অপশন ডি দিয়েছে অধ্যাপক TN শ্রীনিবাসন। তো অর্থনীতিতে ইকোনমিক্সে নোবেল পুরস্কার ভারতীয় যিনি প্রথম পেয়েছেন তিনি হলেন অধ্যাপক অমর্ত্য সেন প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে। তিনি 1998 সালে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর রিসেন্টলি আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার থেকে তিনি কিন্তু 2019 সালে তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার তরফ থেকে, ঐতিহ্যবাহী বইমেলার তরফ থেকে শান্তি পুরস্কার পেয়েছেন। তারপরে প্রশ্ন, ভারতে প্রথম ইংরাজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি রাজা রামমোহন রায়, সি JA হিকি, আর অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। উত্তর হবে জেমস হিকিস বেঙ্গল গ্যাজেট, অর্থাৎ প্রথম যে ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্রটা ছিল সেটা ছিল বেঙ্গল গ্যাজেট। এটা একটা উইকলি নিউজ পেপার ছিল যেটা কলকাতায় পাবলিশড হতো আর ইংরেজি ভাষায় ছিল। তার পরের প্রশ্নে চলে যাচ্ছি, বলা হয়েছে আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন। আরোহী ক্রমে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, সবচেয়ে বেশি যেখানে উৎপাদন হচ্ছে সেটা লাস্টে বলতে হবে। তো অপশন এ দিয়েছে মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বি দিয়েছে মুর্শিদাবাদ, মেদিনীপুর আর পূর্ব বর্ধমান, সি দিয়েছে বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ডি দিয়েছে বাঁকুড়া, মুর্শিদাবাদ আর মেদিনীপুর। সঠিক উত্তর হবে বি মুর্শিদাবাদ, মেদিনীপুর আর পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়। এরপর বলা হয়েছে বীরজিস কাদের কে ছিলেন সেটা বলতে বলা হয়েছে। অপশন এ দিয়েছে হায়দ্রাবাদের নিজাম, বি অযোধ্যার নবাব, সি মুঘল সম্রাট, ডি বাংলার নবাব। বীরজিস কাদের ছিলেন অযোধ্যার নবাব। কে ছিলেন? অযোধ্যার নবাব। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন তার মা তাকে অযোধ্যার নবাব ঘোষণা করেন এবং তিনি তার হয়ে রাজ্য পরিচালনা করেন। পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কি হয় সেটা বলতে বলা হয়েছে। পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কি রোগ হয়? অপশন এ ফুসফুসের রোগ, বি অন্ত্রের সংক্রমণ, সি ফ্লুরোসিস, ডি রিকেট। উত্তর হবে ফ্লুরোসিস রোগ হয় ফ্লুরাইডের আধিক্যের জন্য, ফ্লুরাইড পানীয় জলে বেশি পরিমাণে থাকলে। আর আর্সেনিক বেশি হলে হয় আর্সেনিকোসিস। ফ্লুরোসিস কি? ফ্লুরোসিস একটা মারাত্মক রোগ। পানীয় জল, খাদ্য সামগ্রী, শিল্প দূষণের মাধ্যমে দীর্ঘদিন যদি শরীরে ফ্লুরাইড প্রবেশ করে তাহলে দেহের নরম কিছু অংশে সেটা জমতে থাকে আর তার থেকেই কি হয়? ফ্লুরোসিস রোগ হয়। ফ্লুরোসিস রোগ আবার অনেক রকমের হয়, দাঁতের, অনেক সময় হাড়ের, এমনকি অনেক সময় হাড় ছাড়া শরীরের অন্যান্য অংশেও এই রোগ বাসা বাঁধে। আর WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1993-তে পানীয় জলের জন্য যেটা মাত্রা সর্বাধিক মাত্রা দিয়েছে ফ্লুরাইডের সেটা হচ্ছে 1.5 মিলিগ্রাম পার লিটার। তবে জায়গা হিসাবে এটা কিন্তু নেশন ওয়াইজ বা দেশ ওয়াইজ চেঞ্জ হতে পারে। তারপরে বলা হয়েছে সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন, সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে? 1991 সালে, 2001 সালে,
2011 সালে নাকি 2019 সালে? উত্তর হবে 2011 সালে। প্রতি 11 বছর পর পর, সরি 10 বছর, সেন্সাস কিন্তু হয়। 2011 সালে সেন্সাস কন্ডাক্ট হয়েছিল। ডিইএফ সিওএম যুগ্মভাবে পরিচালনা করে কি, সেটা বলতে বলা হয়েছে। অপশন এ দিয়েছে কারা পরিচালনা করে, মানে কার দ্বারা পরিচালিত হয় সেটা বলতে বলা হয়েছে। ডিইএফ সিওএম এটা ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স কমিউনিকেশন। তো অপশন এ দিয়েছে ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস অ্যান্ড আইআইটিস। অপশন বি ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস অ্যান্ড আইআইএস। আচ্ছা, অপশন সি Corps of Signals and Confederation of Indian Industry. Option D Armed Forces and Military of Ministry of Information. উত্তর হয়ে যাবে অপশন সি Corps of Signals and Confederation of Indian Industry। ফুল ফর্ম যেমনটা তোমাদের আমি একটু আগেই বললাম। 2019-এ এটা হয়েছিল কোথায়, এটা দেখো তোমাদের 20 জানুয়ারিতে পরীক্ষা হচ্ছিল, আর এটা 2019-এর কিন্তু এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। 26-27 নভেম্বর 2019-এ নিউ দিল্লিতে তখন ডিফেন্স কমিউনিকেশন হচ্ছিল। আর এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট ইন দ্য এরা অফ মিলিটারি কমিউনিকেশন। এই ইভেন্টে মেজর ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ডিফেন্স ফোর্সগুলো, ডিফেন্স সিস্টেমগুলো কিন্তু একসাথে কাজ করে। তারপরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য অর্থাৎ চ্যান্সেলর কে? অপশন এ রাজ্যের রাজ্যপাল, বি রাজ্যের মুখ্যমন্ত্রী, সি রাজ্যের শিক্ষামন্ত্রী, ডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। উত্তর হবে রাজ্যের রাজ্যপাল অর্থাৎ গভর্নর। পরের প্রশ্ন দেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? অপশন এ মেরি কুরি, বি আর্নেস্ট রাদারফোর্ড, সি হেনরি বেকারেল, ডি এনরিকো ফার্মি। দেখো উত্তর তো হবে হেনরি বেকারেল। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? হেনরি বেকারেল। মেরি কুরি তিনি পোলোনিয়াম, রেডিয়াম এই তেজস্ক্রিয় মৌলগুলো আবিষ্কার করেছিলেন। আর রাদারফোর্ড এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে থাকা 3টে কণা, তার মধ্যে একটি হলো প্রোটনের নামকরণ করেছিলেন রাদারফোর্ড। হেনরি বেকারেল তো বললাম প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। আর এনরিকো ফার্মি তিনি চুল্লি আবিষ্কার করেছিলেন, তেজস্ক্রিয় চুল্লি, রিঅ্যাক্টর অ্যাকচুয়ালি। পিসিএমএ 2006 শব্দাংশর পূর্ণরূপ কি? পূর্ণরূপ বলতে বলা হয়েছে পিসিএমএ, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, বি প্যারেন্ট চাইল্ড মেইনটেনেন্স অ্যাক্ট, সি পলিউশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং অ্যাক্ট, ডি প্যারেন্টাল কেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অ্যাক্ট। উত্তর হয়ে যাবে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। 18 বছর এবং 18 বছর মেয়েদের ক্ষেত্রে এবং 21 বছর ছেলেদের ক্ষেত্রে তার নিচের বয়সের বিবাহকে আটকাতে এই প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 আনা হয়েছিল। এটি কার্যকর হয়েছিল 2007 1 নভেম্বর থেকে। ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এর পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এটা সবাই জানবে আশা করি। অপশন এ মহাত্মা গান্ধী, বি এ.ও. হিউম, সি লোকমান্য তিলক, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উত্তর হয়ে যাবে বি এ.ও. হিউম। তারপরের প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? অপশন এ দিয়েছে লর্ড বেন্টিং, বি লর্ড হেস্টিংস, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড ক্যানিং। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে লর্ড বেন্টিং। 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা আইন করে তুলে দেন। আর সতীদাহ প্রথা তুলে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি উদ্যোগ ভারতীয়দের মধ্যে যদি থাকে সেটা ছিল রাজা রামমোহন রায়ের। সতীদাহ প্রথা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত একটা প্রথা যেটা ছিল, সেখানে বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণ বা আত্মহতি দেওয়ার জন্য বাধ্য করা হতো। এই ছিল সতীদাহ প্রথা। সেটা 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং নিষিদ্ধ করেন। কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশন এ দিয়েছে ম্যাকলেমিনিট
বি হান্টার কমিশন, সি চার্টার অ্যাক্ট, ডি উডস ডিসপ্যাচ। উত্তর হবে ডি উডস ডিসপ্যাচ, যেটা 1854 সালের উডস ডিসপ্যাচ। দেখো 1854 সালের উডস ডিসপ্যাচ অনুযায়ী ভারতে কলকাতায় আর বোম্বাই শহরে দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন লাভ করে। তারপর 1857 সালে কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর সেই সময় ভারত ব্রিটিশ সরকারের শিক্ষা সচিব কে ছিলেন? ডক্টর ফ্রেডরিক জন, মনে রেখো। আর আরেকটা জিনিস মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় 1854 সালে উডস ডিসপ্যাচ অনুযায়ী প্রতিষ্ঠা হলো ঠিকই, আর সেখানে প্রথম চ্যান্সেলর কে ছিলেন আর ভাইস চ্যান্সেলর কে ছিলেন? প্রথম চ্যান্সেলর ছিলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, আর ভাইস চ্যান্সেলর ছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার জেমস উইলিয়াম কোলভিল। এ দুটো কিন্তু মনে রাখতে হবে। আর প্রথম স্নাতক কারা ছিলেন যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছিলেন? তারা ছিলেন যদুনাথ বসু আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখে নাও উডস ডিসপ্যাচ সম্পর্কে। উডস ডিসপ্যাচে কি কি বলা হয়েছিল? উডস ডিসপ্যাচে বলা হয়েছিল, বোর্ড অফ ডাইরেক্টরসের সভাপতি ছিলেন চার্লস উড। তিনি ভারতে ইংরেজি শিক্ষা ও মহিলা শিক্ষার প্রসারের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন। তিনি 1854 সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে একটি প্রস্তাব প্রেরণ করেছিলেন। আর তার প্রস্তাবনা অনুযায়ী তিনি বলেছিলেন প্রাথমিক যে বিদ্যালয়গুলি রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলি অবশ্যই বিদ্যালয়গুলিতে অবশ্যই স্থানীয় ভাষাগুলি গ্রহণ করা উচিত, কিন্তু উচ্চ বিদ্যালয়গুলিকে অ্যাংলো ভাষা ভিত্তিক ভাষা গ্রহণ করতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষা গ্রহণ করতে হবে। আর কলেজ স্তরের ভাষা হবে ইংরেজি। অ্যাংলো ভাষা ভিত্তিক বলতে বুঝতেই পারছো। আর এটি উডসের শিক্ষা প্রস্তাব হিসেবে পরিচিত ছিল। আর এখানে কিন্তু বৃত্তিমূলক শিক্ষা, মহিলা শিক্ষার ওপরেও জোর দেওয়া হয়েছিল। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। আর আগের পার্টগুলো দেখার জন্য তোমরা ডেসক্রিপশনে যেতে পারো আর অন্যান্য ভিডিওসগুলো দেখতে পারো, অবশ্যই তোমাদের হেল্প হবে। আর অন্য